সুধী দর্শক, নিটল টাটা লিড নিউজ অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সানাউল হক। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে দিনের সেরা খবরগুলো বিশ্লেষণ করি এবং আমাদের সাথে থাকেন একজন অতিথি। আজকেও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। শুরুতে আপনাদের সাথে তার পরিচয় করে দিই। আমাদের সাথে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান মনসুর, যিনি দীর্ঘদিন IMF এ কাজ করেছেন, বর্তমানে PRI তে নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা এই অনুষ্ঠানের শুরুতে যেটি করি, প্রতিদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান শিরোনামগুলো দেখি এবং তা নিয়ে কথা বলি। তো আজকেও দেখিনি কারা কি শিরোনামে রেখেছে। বিজয়ী স্বাধীন বাঙালি জাতি বিরোধী দলীয় নেতার পছন্দ নয়, এ কারণেই পাকিস্তানের নিন্দা প্রস্তাবে মুখ খোলেননি মন্তব্য প্রধানমন্ত্রীর। খালি মাঠে গোল হতে দেখে কপাল চাপড়াচ্ছে বিরোধী দল, মন্তব্য প্রধানমন্ত্রী। পাকিস্তানি পদক্ষেপের জবাব দিয়ে বেগম জিয়াকে মাঠে নামার আহ্বান। রাজধানীর গোপীবাগে একই বাড়িতে 6 জন খুন, জবাই করা লাশ উদ্ধার, আটক 6 জন। পাকিস্তান প্রশ্নে অবস্থান পরিষ্কার করতে খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। একতরফা নির্বাচন হচ্ছে না, ওয়াক ওভার দিয়েছে বিএনপি। 5 জানুয়ারির পর বাংলাদেশে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীর গোপীবাগের একটি বাড়িতে বাবা ছেলে সহ 6 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা, সন্দেহভাজন 6 জন আটক। কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ায় কেন খালেদা জিয়া নীরব তা জনগণের কাছে জবাবদিহি করতে হবে, মন্তব্য প্রধানমন্ত্রীর। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা বিএনপির। 5ম দফা অবরোধের প্রথম দিনে বিক্ষিপ্ত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও অস্পষ্ট জাতীয় পার্টির অবস্থান, সংবিধান রক্ষায় ভোটের পক্ষে রৌশনপন্থীরা। এবং ককটেল হামলায় গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু সহ আহত 2 জন, পাকিস্তানি পণ্য বর্জনের প্রচারাভিযান শুরু। তো এতক্ষণ আমরা প্রধান শিরোনামগুলো দেখছিলাম এবং আপনি লক্ষ্য করবেন যে পুরোপুরি একটি রাজনৈতিক বুলেটিন আসলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ছিল এবং আজকে সংবাদের কিছুটা বিভিন্নতাও ছিল। সন্ধ্যা পর্যন্ত এক ধরনের সংবাদ শীর্ষে ছিল এবং সন্ধ্যার পরে যখন আমরা 10টার বুলেটিনগুলো করতে থাকি তখন দেখা গেছে যে বুলেটিনের প্রধান শিরোনামগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে উঠে এসেছে একটি হত্যাকাণ্ড এবং এটি অবশ্যই একটি মারাত্মক সংবাদ যে একই সাথে 6 জনকে জবাই করে হত্যা করা হয়েছে রাজধানীর গোপীবাগ এলাকায় এবং সেটি হয়ে উঠেছে শেষ পর্যন্ত প্রধান শিরোনাম। তবে আমরা আলোচনা করব অনেকগুলো বিষয় নিয়ে, এর মধ্যে রাজনৈতিক বিষয়গুলো তো থাকবে, যেহেতু রাজনীতি অর্থনীতি পাশাপাশি কাজ করে এবং বিশেষ করে একটি বিষয় নিয়ে বেশ আলোচিত এখন, সেটি হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক নিয়ে নানানভাবে আলোচনা হচ্ছে। এর অর্থনৈতিক দিক নিয়েও কিছু বিশ্লেষণ এসছে এবং পাকিস্তানি পণ্য বর্জন, পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করা, বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, এরকম কিছু দাবি এসছে। এই প্রসঙ্গগুলো আমরা কথা বলবো এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো আপনি বিশ্লেষণ করবেন আমরা আশা করব। তবে আমরা শুরু করি, যেহেতু এই খুনের ঘটনাটি অনেক আলোচিত হয়েছে, সেই প্রসঙ্গটি দিয়ে আমরা শুরু করব। সেটি হলো যে আপনি প্রধান শিরোনামে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গোপীবাগে একই সাথে একই বাড়িতে 6 জনকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং এটির সাথে এখন পর্যন্ত কতটুকু কে কারা জড়িত তা জানা সম্ভব নয়। তবে তাৎক্ষণিকভাবে 6 জন এবং পরে 2 জন 8 জনকে বোধহয় আটক করা হয়েছে এবং তদন্ত চলবে, এটি বলা হয়েছে। তো এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, আবার এর সাথে রাজনৈতিক সংশ্লিষ্ট থাকতে পারে, যা এখন যেহেতু রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। তবে এটা তো ঠিক যে এই ঘটনা প্রমাণ করে যে এত নিরাপত্তার মধ্য থেকেও ঢাকার নিরাপত্তা ব্যবস্থা ততখানি নিরাপদ নয় ঢাকার মানুষ এখনো। তো আমরা এই প্রসঙ্গ দিয়ে শুরু করি। নিরাপত্তাহীনতা এখনকার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বিরাট দুশ্চিন্তার কারণ সবার জন্যই।
এটা আপনার জন্য, আমার জন্য, আমার পরিবার, আপনার পরিবার এবং আমাদের আত্মীয় স্বজন সবার জন্য প্রযোজ্য। রাস্তা বেরোতেও ভয় করে সবার, এবং ঘরে থাকলেও শান্তি নাই, তার প্রমাণ হচ্ছে এটা রাজনৈতিক কারণে হোক বা না হোক, এই ধরনের পরিবেশে কিন্তু এই ধরনের ঘটনা প্রচন্ডভাবে ঘটে। এবং এটা বিচ্ছিন্ন হলেও এটা কিন্তু একটা পারিবারিক বা অন্য যে কোনো অর্থনৈতিক কারণের দ্বন্দ্বের কারণে বা যে কোনো কারণেই হোক, রাজনৈতিক বহির্ভূত কারণে হলেও সুযোগ সন্ধানীরা এই সুযোগটাকে ব্যবহার করে। এবং সুযোগটা কিন্তু আসছে স্বাভাবিকভাবেই, যে দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে নিরাপত্তাহীনতা অভাব, এবং এই নিরাপত্তাহীনতার অভাবটাকে কেন্দ্র করে একজন আরেকজনের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অপকর্ম করে থাকে। তাতে রাজনৈতিকভাবে তারা প্রশ্রয় পাক বা তারা নাও পাক, তারা স্বার্থ হাসিলের জন্য এই ধরনের করে থাকে। এবং এই ঘটনাটা হয়তো রাজনৈতিক বা অরাজনৈতিক যে কারণেই হোক, এটার সাথে কিন্তু একটা একই সূত্রে কিন্তু গাথা। এই জন্য যে এটাকে এই ধরনের ঘটনা আমি শিওর বলতে পারি আমাদের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবই বিচ্ছিন্ন, কিন্তু আবার সবই এক বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যাবে যে সবকিছুর হারটা অনেক বেশি। একদিকে হতে পারে যে এটি অস্থিতিশীলতা তৈরি করার জন্য হয়েছে, আবার উল্টাটাও হতে পারে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে বলে এই সুযোগটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে বলেই এটা হচ্ছে, এবং এটা হচ্ছে একটা কোলাটেরাল ড্যামেজ রিজাল্টিং ফ্রম দ্য পলিটিক্যাল আনসার্টেনিটি। যদি কমপ্লিটলি পলিটিক্সের বাইরেও হয়, তবুও এটা কিন্তু পলিটিক্সের কারণে এটা কিছুটা এই ধরনের প্রবণতাটা অনেকখানি বেড়ে যায়, এবং সেটারই আমরা প্রতিফলন কিন্তু দেখছি। যখন আমরা দেখি নিউজ আইটেমে যে 7 জন নিহত, 15 জন নিহত, 13 জন নিহত বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে, কিন্তু কেন হঠাৎ করে এটা বৃদ্ধি পাবে এখন? সেটার কারণ হচ্ছে সুযোগ সন্ধানীরা এই সুযোগটাকে নিচ্ছে। এবং নিরাপত্তাহীনতার একটি প্রসঙ্গ যখন আসছে, তখন অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার একটি ব্যবস্থার কথাও আলোচিত হয়েছে। গতকালকে সিদ্ধান্ত হয়েছে যে সেনা মোতায়েন হবে, এবং সেনা মোতায়েন হওয়ার প্রসঙ্গটি টেনে আবার বিরোধী দল এর বিরোধিতাও করেছে, সমালোচনাও করেছে। সব মিলে আগামীতে কতদিন সেনা মোতায়েন থাকবে তারও কোনো নিশ্চিত করে বলা হয়নি, কিন্তু অতিরিক্ত নিরাপত্তার জন্য এটি রাখা হবে বলা হয়েছে। এই যে রাজনৈতিক পরিস্থিতি কিংবা নিরাপত্তাহীনতা কিংবা নির্বাচন হচ্ছে এরকম একটি পরিবেশ, এবং এই নির্বাচন বিরোধী দল বয়কট করছে, সব মিলে আসলে রাজনীতির প্রসঙ্গে যদি একটু আপনি বলেন, তারপর থেকে আমরা আমাদের অর্থনৈতিক বিষয়গুলো আলোচনা করব। না, সেনা মোতায়েন বাংলাদেশের প্রত্যেক জেনারেল ইলেকশনেই হয়েছে, এটা সেই দিক থেকে দেখলে এটা নতুন কিছু নয়। তবে অন্য দিক থেকে যদি আমরা আবার দেখি যে যেহেতু এই ইলেকশন অলরেডি ডিসাইডেড, 154টা সিট অর্ধেকেরও বেশি আনকন্টেস্টেড হয়ে গেছে, মোটামুটি ভাবে বলা যায় যে ইলেকশন ইজ ওভার ইন প্র্যাকটিক্যাল সেন্স। আসলে কনস্টিটিউশনালি গভর্নমেন্ট ইজ অলরেডি টু বি ফর্মড বাই আওয়ামী লীগ অ্যান্ড ইটস অ্যালায়েন্স, তাই না? এটা তো এক সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু ডিফ্যাক্টো ডিজিওর হয়তো সিলেকশন কমিশনকে ছাপ মেরে দিলে এটা হয়ে যাবে, ডিফ্যাক্টো এটা হয়ে গেছে। এই কনটেক্সটে অবশ্য বিরোধী দল প্রস্তুত করতে পারে যে এখন তাহলে আর রাজনীতিক ইলেকশনের কারণে বৃহত্তর নিরাপত্তা যেটা সারা দেশব্যাপী, এখন তো সারা দেশব্যাপী ওই নিরাপত্তা বলয় তৈরি করার প্রয়োজন নাই। এখন যে জায়গাগুলোতে কন্টেস্টেড হবে সেই জায়গাগুলোতেই শুধু করতে হবে, এবং তার মধ্যে যেগুলো জায়গায় বেশি নিরাপত্তার অভাব সেই জায়গাটাতে বেশি করে করতে হবে। তো যাই হোক, আমি আশা করি যে সেনাবাহিনীর মাধ্যমেই হোক বা সেনাবাহিনী ছাড়াই হোক, এটা একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, যতটুকুই হোক শান্তিপূর্ণ নির্বাচন একটা হবে, এবং সেটাতে যেন জানমালের ক্ষয়ক্ষতিটা কম হয়, সেটা যেন আমরা। তবে একই সাথে বিরোধী দলের ওই প্রশ্নটাও একটু প্রশ্ন সাপেক্ষ যে বিরোধী দল যেহেতু এই নির্বাচনে অংশই নিচ্ছে না, তো এই নির্বাচনে সেনা মোতায়েন হলো কি হলো না সেটি নিয়ে প্রশ্ন তোলার ব্যাপারটাও বোধহয় একটু হাস্যকর। সেটা ঠিক, কারণ আলটিমেটলি এখন যেটা হবে, নির্বাচনের বৈধতাটা এখন ডিপেন্ড করবে নির্বাচনে জনগণের অংশগ্রহণ। একদিক থেকে এই অ্যাঙ্গেল থেকে দেখলে পরে এই নির্বাচন অলরেডি অর্ধেকের বেশি জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। সেদিক থেকে দেখতে গিয়ে কিন্তু ইলেকশন অলরেডি বানচাল বলা যায় একদিক থেকে। আরেক দিক থেকে দিতে বলা যাবে যে হ্যাঁ, যেটুকু ইলেকশন হবে অর্থাৎ অর্ধেকেরও কম সংখ্যক সিট, সেগুলোতে জনগণ তাদের কিভাবে
তারা অংশগ্রহণ করে, সেটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। এবং আমি আপনারা সবাই কিন্তু আমরা সেটা দেখব এবং বহির্বিশ্বও দেখবে। তারা পর্যবেক্ষক পাঠাক বা না পাঠাক, তারা কিন্তু এটা দেখবে। তো সেই দিক থেকে সরকারের একটা দায়িত্ব, আইনগত নৈতিক এবং দায়িত্ব হচ্ছে যে জনগণকে ওই অধিকারটুকু দেওয়া, যতই কার্টেল হোক না কেন, যে তারা অ্যাটলিস্ট যেন যদি স্বেচ্ছায় তারা ভোট কেন্দ্রে যায়, তারা যেন যেতে পারে। তো এটি আসলে সময় বলে দেবে কি হবে। তো আমরা পরের প্রসঙ্গটিতে যাব, যেটি নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাকে, যে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার মতো কিছু দাবি এসছে এখন। এটি আপনি জানেন যে যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারের পর থেকে, ফাঁসির রায়ের পর থেকে পাকিস্তান যে প্রতিক্রিয়া জানিয়েছিল, তার প্রতিবাদে বাংলাদেশে এই ধরনের কর্মসূচি এবং হয়েছে, পাকিস্তান দূতাবাস ঘেরাও করা হয়েছে। তো সব মিলে এখন পরিস্থিতিটা এমন যে পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান এসছে এবং পাকিস্তানের সাথে যে আমাদের ব্যবসায়িক সম্পর্ক কিংবা আমাদের অর্থনৈতিক সম্পর্ক কিংবা এমনকি কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করার মতো কিছু কথা এসছে। আমরা এই প্রসঙ্গে কথা বলবো যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক, সেটি আসলে এখন কি পর্যায়ে, এই প্রসঙ্গটি দিয়ে যদি আমরা শুরু করি, যে সেটি ছিন্ন করা বা ছিন্ন না করা নয়, আসলে কি পরিস্থিতি বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের যেটা দ্বিপাক্ষিক বাণিজ্য, সেটার পরিমাণ খুবই কম। এটা $1 বিলিয়ন অনেক নিচে, এবং সেটাকে আমি বলবো যে একটা নগণ্য পরিমাণই বলা যায়। সেই দিক থেকে এটাকে ছিন্ন করুক আর না করুক, এটাতে তেমন কোনো ইম্প্যাক্ট আমাদেরও হবে না, পাকিস্তানেরও হবে না। সত্যি কথা বলতে অল্প কিছু ইম্প্যাক্ট হবে। তো এটা একটা সিম্বলিক একটা দিক শুধু। এখন কথা, সিম্বলিক এটার প্রয়োজনীয়তাটাকে আমরা কতখানি অনুভব করি সেটার উপর। অবশ্যই আমি এটা বলবো যে পাকিস্তানের পার্লামেন্টে এই ধরনের নিন্দা প্রস্তাব আনাটা অনুচিত ছিল, কারণ এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপ, ইনডাইরেক্ট হস্তক্ষেপ। এটা সরাসরি কোন হস্তক্ষেপ, ইনডাইরেক্ট নৈতিক একটা হস্তক্ষেপ। যদিও